मान्यवर, अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है कि आम्बेडकर का नाम लेते हैं, आम्बेडकर का नाम अभी 100 बार ज्यादा लो, परंतु सच अर्थ में आम्बेडकर जी के प्रति आपका भाव क्या है ये मैं बताता। मान्यवर, आम्बेडकर जी को देश की पहली कैबिनेट से इस्तीफा क्यों दे दिया? आम्बेडकर जी ने कई बार कहा कि अनुसूचित जातियों और जनजातियों से हुए व्यवहार से मैं असंतुष्ट हूं, सरकार की विदेश नीति से मैं असहमत हूं और आर्टिकल 370 से मैं असहमत हूं। इसलिए वो छोड़ना चाहते थे, उनको आश्वासन दिया गया, आश्वासन पूरा नहीं हुआ, उन्होंने इग्नोरेंस के चलते इस्तीफा दे दिया। और एक श्री BC रॉय ने पत्र लिखा कि आम्बेडकर और राजा जी जैसे 2 महानुभाव मंत्रिमंडल छोड़ेंगे तो क्या होगा। तो नेहरू जी ने उनको जवाब में लिखा है, राजा जी के जाने से तो थोड़ा बहुत नुकसान होगा, आम्बेडकर के जाने से मंत्रिमंडल कमजोर नहीं होता है। मान्यवर, ये विचार नेशन टाइम देखছেন আপনারা। নেশন টাইমের শুরুতেই আপনাদের যেটা দেখালাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য, এবং যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে গোটা সপ্তাহ ধরে অচল সংসদ, ধাক্কাধাক্কি, মারপিটের অভিযোগ, FIR, স্বাধিকার ভঙ্গের নোটিশ, কিচ্ছু বাদ যায়নি। এক দেশ এক নির্বাচন, এই বিলটা পেশ করেছিল সংসদে বিজেপি, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, এবং সেটা পেশ করার পর থেকেই, তার আগে থেকেও যদিও এই উদ্দেশ্য বা বিজেপির উদ্যোগ নিয়ে গোটা বিরোধী শিবির একজোটে সরকারকে এবং শাসক দলকে আক্রমণ করে আসছে, এবং তাদের যেটা বক্তব্য ছিল যে এই বিলটা সংবিধান বিরোধী, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী, রাজ্যের ওপর কেন্দ্রের দখলদারি আরও বাড়ানোর চেষ্টা ইত্যাদি ইত্যাদি। এবং যাবতীয় তাদের বক্তব্যে BR আম্বেদকর সামনে ছিলেন, যে বাবা সাহেব আম্বেদকর তিনি যে সংবিধানের যিনি প্রণেতা, তাঁকে অসম্মান করছে বিজেপি, তাঁর দেখানো পথে বিজেপি চলছে না, এবং সেটাকেই পাল্টা আক্রমণ করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বক্তব্যটি রেখেছিলেন, যেটা এখন আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, এটা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আসলে কংগ্রেসই আম্বেদকরকে সম্মান জানায়নি, যে বক্তব্যটা প্রথমেই আপনারা শুনলেন, যে তারা আম্বেদকরকে হারানোর চেষ্টা করেছিলেন জওহরলাল নেহরু ইত্যাদি ইত্যাদি, এবং তারপর থেকেই সংসদ উত্তাল। আগেও যেটা বললাম যে অধিবেশন হইচই, অধিবেশন মুলতুবি, সেটা তো রয়েছেই, সংসদের বাইরে বিক্ষোভ, সেই বিক্ষোভ আটকাতে বিজেপির সাংসদদের মকরদ্বারের গেটের সামনে অবস্থান করা, কংগ্রেসের আম্বেদকরের মূর্তি থেকে মিছিল করে সংসদে প্রবেশের চেষ্টা, সেইখানে দুপক্ষের ধাক্কাধাক্কি, এবং তাতে অভিযোগ প্রতাপ ষড়ঙ্গী, ওড়িশার একজন বিজেপি সাংসদ, রাহুল গান্ধী তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন, এমন অভিযোগ। এবং সেই প্রতাপ ষড়ঙ্গী এবং আরেকজন বিজেপির সাংসদ তারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। আজকে শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী, কৃষিমন্ত্রী, তিনি হাসপাতালে এই প্রতাপ ষড়ঙ্গীকে তিনি দেখতে গিয়েছিলেন, দেখা করে আসেন, তারাও হাসপাতালে বন্দী। অন্যদিকে এই অভিযোগকে সরাসরি অস্বীকার করছে কংগ্রেস। রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য আপনাদের শোনাবো, যে তার বক্তব্য দুটো। এক হচ্ছে এই গোটা বিষয়টা হচ্ছে বিজেপির সাজানো। রাহুল গান্ধী তিনি বোন হিসেবে তিনি তার দাদাকে চেনেন, রাহুল গান্ধী কাউকে আঘাত পর্যন্ত করেন না, তিনি মাথা ফাটিয়ে দেবেন। তার প্রথম বক্তব্য হচ্ছে, যেটা প্রথমেই শোনাবো, যে প্রিয়াঙ্কা গান্ধী যেটা বলছেন যে বিজেপি ইস্যু ঘোরাতে চাইছে, গোটা বিষয়টা নিয়ে ইস্যু ঘুরিয়ে দিতে চাইছে। আসলে বিজেপি আলোচনা চায় না, বিজেপি সংসদে আলোচনা চায় না, যাবতীয় যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো রয়েছে। এবং তার পাশাপাশি যেটা গুরুত্ব হয়েছে যে রাহুল গান্ধীর বিরুদ্ধে FIRও করা হয়েছে, সংসদ মাঠ থানায় FIR করা হয়েছে, তিনি মাথা ফাটিয়ে দিয়েছেন এই অভিযোগে। আমরা প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য এই বিষয়ে, প্রিয়াঙ্কা গান্ধী কী বলছেন, এক রাহুল গান্ধী সম্পর্কে FIR করা এবং তার আগে বিজেপির উদ্দেশ্য নিয়ে আমরা বক্তব্য শুনে নেব। আগে প্রিয়াঙ্কা গান্ধীর। सरकार डरती है, सीधी सी बात है। ये सरकार अडानी जी की चर्चा से डरती है, ये किसी भी चर्चा से डरती है।
अब ये जानते हैं कि इन्होंने जो किया, इनकी असली भावना निकल आई है, जो अंबेडकर जी के प्रति इनकी असली भावना है वो निकल आई है। इसलिए अब ये अब ऑपोजिशन से डर रहे हैं, क्योंकि हम इस मुद्दे को उठा रहे हैं, क्योंकि ये इस मुद्दे से जुड़ा पूरे देश का हित है। हमारा संविधान अंबेडकर जी की देन है और इस देश की जनता की देन है और हमारी आज़ादी की लड़ाई की देन है, और उनका इस तरह से अपमान हिंदुस्तान नहीं सहेगा। অন্যদিকে আপনাদের যেটা জানালাম যে রাহুল গান্ধীর বিরুদ্ধে সরাসরি সংসদের ভেতরে আক্রমণ প্রতি আক্রমণ তো চলছেই, সরাসরি এফআইআর দাখিল করা হয়েছে সংসদমার্গ থানায়। এই যে প্রতাপ সারঙ্গী সে অসুস্থ, মানে মাথা ফেটে গেছে, যেটা বিজেপির অভিযোগ যে রাহুল গান্ধী এসে এমন ধাক্কাধাক্কি করেছেন তাতে পড়ে গিয়ে মাথা ফেটে যায়, অসুস্থ হয়ে যায় প্রতাপ সারঙ্গী এবং আরও একজন সাংসদ যারা এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন। সেই অভিযোগে সংসদমার্গ থানায় এফআইআর দাখিল করেছে বিজেপি অফিসিয়ালি। সেটাও প্রিয়াঙ্কা গান্ধী উড়িয়ে দিয়েছেন যে এফআইআর দাখিল করাটাও সম্পূর্ণ মিথ্যে কারণে, এবং তিনি দাদার হয়েই পাশে দাঁড়িয়েছেন যে রাহুল গান্ধী, যিনি কাউকে কোনোদিন আঘাত পর্যন্ত করেনি, তিনি ইচ্ছাকৃতভাবে গিয়ে মাথা ফাটিয়ে দেবেন, এটা একেবারেই ভুয়ো অভিযোগ। আমরা শুনে নেব প্রিয়াঙ্কা গান্ধী তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে করা এই এফআইআর নিয়ে আজকে কি বলেছেন। का डेस्परेशन है, ये इसी चीज का सिंबल है कि कितने डेस्परेट हो गए हैं कि आज ऐसे एकदम झूठी बातें, झूठा एफआईआर। राहुल जी कभी किसी को पुश नहीं करेंगे। मैं उनकी बहन हूँ, इतने सालों से मैं जानती हूँ, कभी इस तरह की हरकत कभी कर ही नहीं सकते। और फ्रैंकली देश भी जानता है, देश देख रहा है कितने डेस्परेट हो गए ये लोग कि इस तरह की फालतू के एफआईआर लगा रहे हैं, क्योंकि सिंपली अडानी पे चर्चा नहीं चाहते। और जो इन्होंने किया है अंबेडकर जी के साथ, जिस तरह से अपमान किया है, ये जानते हैं कि ये देश नहीं सहेगा ये अपमान, इसीलिए ये सब डिस्ट्रैक्शन है, बस यही है। অন্যদিকে কিরণ রিজিজু সংসদ বিষয়ক মন্ত্রী, তিনি প্রিয়াঙ্কা গান্ধীর এই মিথ্যে এফআইআর অভিযোগ উড়িয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি দলের সপক্ষে দাঁড়িয়ে তিনি বলেছেন যে টিভির মাধ্যমে গোটা দেশ, গোটা দুনিয়া দেখেছে যে তাদের এক সাংসদ, তাদের মাথা থেকে রক্ত বেরোচ্ছে, রক্ত বের হওয়া, এই নিয়ে কেউ নাটক করে না। আমরা শুনে নেব কিরণ রিজিজু, আজকে তিনি বিজেপির হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা আমরা শুনব। सबने देखा है, उनको प्रियंका गांधी जी को शायद नहीं देखा होगा, वो टीवी नहीं देखता होगा, सबने दिखाया चोट निकला, खून निकला है, तो खून निकलने को कोई नाटक कर सकता है क्या? মোটের ওপর এই ইস্যুতেই গোটা সপ্তাহটা কেটে গেল। শুধুমাত্র সপ্তাহ নয়, আজকে ছিল শীতকালীন অধিবেশনের শেষ দিন। আজকে শীতকালীন অধিবেশন শেষ। রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের পাশাপাশি রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গেরও নোটিশ জমা দিয়েছে বিজেপি। ঠিক যেমন অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধী দিয়েছিলেন, কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই স্বাধিকার ভঙ্গের নোটিশ রাজ্যসভাতে, যদিও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর সেটাকে আজকে খারিজ করে দিয়েছেন। সেই স্বাধিকার ভঙ্গের নোটিশ গৃহীত হয়নি, অর্থাৎ অমিত শাহ স্বাধিকার ভঙ্গ করেছেন এই সংক্রান্ত কোনো আলোচনা সংসদে হবে না। কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে আজকে পাল্টা নিশিকান্ত দুবে, সেই বিজেপি সাংসদ যিনি মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে লোকসভার প্রশ্ন ফাঁস করে তিনি বাইরে থেকে টাকা নিয়েছেন, এমন অভিযোগে তার সাংসদ পদ সাসপেন্ড করার আবেদন প্রথম জানিয়েছিলেন, যার ফলে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল। যদিও তিনি এই লোকসভা নির্বাচনে ফের কৃষ্ণনগর থেকে জিতে এই মুহূর্তে সাংসদ। সেই নিশিকান্ত দুবে আজকে রাহুল গান্ধীর বিরুদ্ধেও স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন যে এই অমিত শাহর বক্তব্য, আম্বেদকর নিয়ে ভুয়ো ভিডিও প্রচার করছেন রাহুল গান্ধী, পোস্ট করছেন এক্স হ্যান্ডেলে, সুতরাং সেটাও স্বাধিকার ভঙ্গ। তবে যেহেতু আজকে সংসদের অধিবেশনের, শীতকালীন অধিবেশনের শেষ দিন, তাই এই স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে স্পিকার ওম বিড়লা কী সিদ্ধান্ত নেন, আদৌ সেই নোটিশ গ্রহণ করে রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনো আলোচনা হয় কি না, তা নিয়ে আমাদের অপেক্ষা করতে হবে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে যখন বাজেট অধিবেশন শুরু হবে, 1 ফেব্রুয়ারি বাজেট, সেই বাজেট অধিবেশনে এই স্বাধিকার ভঙ্গের নোটিশ আজকে জমা রইল। কিন্তু স্পিকার যে সিদ্ধান্ত নেবেন, যেহেতু আজকে অধিবেশন শেষ হয়ে গেল, শীতকালীন অধিবেশন, তাই এই নোটিশ নিয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে বাজেট অধিবেশনে ফেব্রুয়ারি মাসে। দেশের বাজেটের পাশাপাশি এই নোটিশ নিয়ে কি সিদ্ধান্ত নেন স্পিকার, সেদিকেও আমাদের নজর থাকবে। নেশন টাইমে এই মুহূর্তে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম নেশন টাইমে। প্রিয়াঙ্কা গান্ধী নতুন সাংসদ, কেরালার ওয়ায়নাড থেকে এইবার প্রথম সাংসদ হিসেবে সংসদ ভবনে পা দিচ্ছেন তিনি, এবং এই অধিবেশনে
প্রত্যেক দিনই তিনি আসছেন নিয়ম করে, কোনো রকম অনুপস্থিতির কোনো বিষয়ই নয়। প্রিয়াঙ্কা গান্ধী নানা রকম সাজগোজও করেন, তার সাজগোজের একটা নিজস্ব স্টাইল আছে, সেটাও যেমন পরিচিত বা লোকের নজরে পড়ে, সংবাদ মাধ্যমে তো বটেই। সম্প্রতি তিনি প্রতিবাদের ক্ষেত্রেও এনে ফেলেছেন সাজগোজকে এবং অভিনব প্রতিবাদ। তিনি প্রত্যেক দিন খাদির হ্যান্ডলুমের তৈরি করা একটা করে ব্যাগ নিয়ে ঢুকছেন সংসদে এবং সেই ব্যাগে লেখা রয়েছে তার প্রতিবাদের ইস্যু। দুদিন আগে তিনি প্রথম ঢোকেন, সেদিন প্যালেস্টাইনের ছবি ছিল। প্যালেস্টাইনে ইসরায়েলের যে প্যালেস্টাইনের বিরুদ্ধে আক্রমণ, সেই প্যালেস্টাইনের যারা মারা গেছেন, অত্যাচারিত হচ্ছেন, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ, তাতে ভারতবর্ষের অবশ্যই কূটনৈতিক স্থান রয়েছে। ভারতবর্ষ যুদ্ধ সমর্থন করে না। ইসরায়েল প্যালেস্টাইন দুপক্ষকেই জানানো হচ্ছে যে একদিকে জঙ্গি আক্রমণ, অন্যদিকে রাষ্ট্রীয় আক্রমণ, সমস্ত আক্রমণ বন্ধ করতে প্রিয়াঙ্কা গান্ধী প্যালেস্টাইনের যুদ্ধ বিধ্বস্ত যারা নাগরিক, যারা মারা গেছেন ঘরছাড়া, তাদের পাশে দাঁড়াতে প্যালেস্টাইন যে লেখা ব্যাগ, সেই চটের ব্যাগ নিয়ে, হ্যান্ডলুমের ব্যাগ নিয়ে তিনি নজর কাড়েন সকলের। সেটা ছবি হয়, প্রচার হয়। গতকাল তাঁর ব্যাগে ছিল বাংলাদেশ ইস্যু, যে ইস্যু অবশ্যই জ্বলন্ত। আমাদের পড়শি দেশে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপর আক্রমণ, অত্যাচার টানা, শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর থেকে নতুন অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, যাবতীয় যে বাংলাদেশ জ্বলছে সেইটা উঠে আসে তার ব্যাগে। বাংলাদেশ লেখা, সেই ইস্যু লেখা সেই ব্যাগ নিয়ে তিনি সংসদে আসেন এবং সেটাও চর্চিত হয়, সবার নজরে পড়ে, সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটাও ঘুরে বেড়াতে শুরু করে। অত্যন্ত হিট হয় বিষয়টি। বিজেপি কি চুপচাপ বসে থাকলে চলে? পাল্টা তো বিজেপিকেও দিতে হবে। আজকে বিজেপির অপরাজিতা সারঙ্গী, উড়িষ্যার ভুবনেশ্বরের সাংসদ, তিনি প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা ব্যাগ উপহার দিলেন। না, তিনি সঙ্গে করে প্রিয়াঙ্কা গান্ধীর মতো নিয়ে ঘোরেননি, তিনি জানেন যে তিনি সেই প্রচারটা পাবেন না। পাল্টা হিসেবে তিনি কী করলেন, প্রিয়াঙ্কা গান্ধীকে ব্যাগ উপহার দিলেন, যেই ব্যাগের ওপর 1984 সালের শিখ দাঙ্গা সেইটা লেখা। সেটা হচ্ছে বিজেপির ইস্যু। প্রিয়াঙ্কা গান্ধীকে মনে করিয়ে দিলেন যে অন্যান্য বিষয় তোলার আগে কংগ্রেসের এই রাজনৈতিক জীবনে যে অন্যতম বড় দগদগে ক্ষত 84 শিখ দাঙ্গা, শিখ হত্যা, তার কারিগর কংগ্রেস, সেইটা মনে করিয়ে দেওয়ার জন্য পাল্টা ব্যাগ প্রিয়াঙ্কা গান্ধীকে উপহার দিলেন অপরাজিতা সারঙ্গী। চলে আসবো আমরা পরের খবরে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প। গোটা দেশের গরিব মানুষ যারা, তারা বিনামূল্যে স্বাস্থ্য বিমা পাবেন, বছরে 5 লক্ষ টাকা করে সেই বিমা তাদের জন্য বরাদ্দ। সেই প্রকল্প চালু করা এবং সেই স্বাস্থ্য বিমার কার্ড করা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকে লোকসভার উদ্যোগে উদ্বোধন হলো আয়ুষ্মান ভারত অ্যাম্বুলেন্স এবং বাস। একটা নতুন ঝকঝকে বাস, একেবারেই শীততাপ নিয়ন্ত্রিত এবং দূষণ বিরোধী যে বাস, সেই বাসের উদ্বোধন আজকে একদিকে করলেন ওম বিড়লা স্পিকার, তার সঙ্গে জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এবং এই বাসে কী থাকছে? এই বাসে প্রাথমিক চিকিৎসার জন্য একটি শয্যা, একটা বেড তো রয়েছেই, তার পাশাপাশি অক্সিজেন, স্ক্যানিং মেশিন, তারপর ইকোকার্ডিওগ্রাফি করার মেশিন, যাবতীয় প্রাথমিক চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত এখানে রয়েছে। অক্সিজেন থেকে এবং ব্লাড পরীক্ষা, সুগার পরীক্ষা, সমস্ত কিছু রয়েছে। এবং এই বাসটা ভ্রাম্যমান, শুধুমাত্র লোকসভার সামনে নয়, পাশাপাশি কোনো দিন নয়াদিল্লি রেল স্টেশনে, কোনো গুরুত্বপূর্ণ বাজারে, সব জায়গায় এই বাসটা একদিন একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে, জনবহুল জায়গায়, যাতে সঙ্গে সঙ্গে কেউ যদি অসুস্থ হন, একদিকে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা বাসের মধ্যেই করা যায় এবং অতি দ্রুত তাকে স্থানীয় গুরুত্বপূর্ণ হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। দুটো উদ্দেশ্যই একসঙ্গে সাধিত হবে এমন একটি বাসের মাধ্যমে, যে বাসটি আজকে উদ্বোধন করলেন স্পিকার ওম বিড়লা এবং স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। আজকের শেষ খবর নেশন টাইমে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দিল্লি দূষণ নিয়ে। দিল্লির পরিবেশ দূষণ নিয়ে প্রতি বছর নিয়ম করে সবাইকে সমস্যায় পড়তে হয়, খবর আনতে হয়। একদিকে এই অক্টোবর মাসে শীতকাল এলেই আগাছা পোড়ানো হয়, হরিয়ানা সংলগ্ন উত্তরপ্রদেশ, পাঞ্জাব, আগাছা পোড়ানো, সেই আগাছার ধোঁয়া আসে। তার পাশাপাশি বাজি ফাটানো, সেই বাজি ফাটানো, আগাছা পোড়ানো সব মিলিয়ে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পুরো হাঁসফাঁস করে দিল্লি।
এই মুহূর্তে দিল্লির দূষণ আবার গ্রেড 4 নির্দেশিকা জারি করার জায়গায় চলে গেছে। আজকে এই দিল্লির দূষণ রোধে একদিকে আগাছা পড়ানোর বিষয়টা তো আছেই, বাজি ফাটানো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিল বা সিদ্ধান্ত নিল দিল্লির সরকার। কালী পুজোর আগে পরে বাজি ফাটানো নিয়ে নিষেধাজ্ঞা জারি থাকে শব্দ দূষণ কমানোর জন্য। বৃদ্ধরা, বাচ্চারা যারা হাঁপানিতে ভোগেন তাদেরও শ্বাসকষ্ট হয়, শব্দ দূষণ হয়। আজকের যেটা সিদ্ধান্ত, কালী পুজোর আগে পরে, ডিসেম্বরে, ক্রিসমাস ইভে বা 1 জানুয়ারিতে বা 26শে জানুয়ারিতে কোনো কিছু দেখা হবে না কোন দিন কি উৎসব, আজীবনের জন্য বাজি পোড়ানো নিষিদ্ধ, আজীবনের জন্য, গোটা বছরের জন্য। বছরের কোনো দিন রাজধানীতে দিল্লিতে বাজি ফাটানো যাবে না, বাজি ফাটানো যাবে না, বাজি বিক্রি করা যাবে না, বাজি উৎপাদন করা যাবে না। এমনকি যেটা হয় অনেক সময় দিল্লিতে বাজি বিক্রি নিষিদ্ধ হয়ে গেল, উৎপাদন নিষিদ্ধ হয়ে গেল, হরিয়ানায় হচ্ছে, উত্তরপ্রদেশ থেকে হচ্ছে, সেইখান থেকে অনলাইন অর্ডারও দেওয়া যাবে না। অনলাইনেও বিভিন্ন যারা অনলাইন সাপ্লাই দেয় বিভিন্ন মালপত্রের, অনলাইনে অর্ডার করা যাবে না। কিন্তু এটা দিল্লি এবং এনসিআর বলতে যেটা বোঝায়, এনসিআর নয়, দিল্লি এবং এনসিআর বলতে যেটা বোঝায় তার মধ্যে তো হরিয়ানার গুরগাঁও রয়েছে এবং উত্তরপ্রদেশের নয়ডা রয়েছে। অন্য রাজ্যের ওপর এই নিষেধাজ্ঞা দিল্লি সরকার চাপায়নি। দিল্লি রাজ্যের যে সীমানা, সেই সীমানার মধ্যে কোনো রকম বাজি তৈরি করা, বিক্রি করা, ফাটানো যাবে না এবং কোনো দিনই যাবে না। গোটা বছরের জন্য নিষিদ্ধ এবং চিরকালের জন্য নিষিদ্ধ হবে কি হবে না সেটা পরবর্তীকালে সরকার নির্দেশিকা জারি করে স্থির করতে পারে। কিন্তু আবারও জানাচ্ছি আপনাদের, রাজধানীর ভেতরে বাজি তৈরি করা, পোড়ানো, ফাটানোর জন্য কোনো সময়সীমা বা দিনের জন্য নয়, গোটা বছরের জন্য নিষেধ করল দিল্লি সরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা সিদ্ধান্ত। আমরা আশা করব যে অন্যান্য রাজ্যগুলো হয়তো এই বিষয়টা ভেবে দেখতে পারে। নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী সোমবার সন্ধ্যে 7:30টায়। আপনারা দেখছেন বা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।